আমি তো নিজেই ভোট দেইনি। বিএনপি তাহলে এই ভোটের আগে কেন সব জায়গায় গণভোটের প্রচারণা করলো? আমরা মেনে আসছি যে জামাত যুদ্ধবিরোধী শক্তি এবং যুদ্ধবিরোধী শক্তির সাথে সংখ্যালঘু সম্প্রদায় খুব একটা থাকে না। তো অ্যাট দ্য সেম টাইম বিএনপি যে এতগুলো আসন পেয়েছে সেখানেও হিন্দু ভোটের কারণেই পেয়েছে, না হলে কিন্তু পেতো না। যে এমপি কি হবে সেটা নির্ভর করে। তো নির্বাচনের আগে গণভোটটাকে একসেপ্ট করে নির্বাচনের পরে পার্টি খাওয়াটা, এটা মানে ডাবল স্ট্যান্ডার্ড একটা শো করলো। আসসালামু আলাইকুম এবং সবাইকে রমাদান মুবারক। আজ বিপ্লবী বার্তার প্রথম দিনের অনুষ্ঠানের নাম পিপল, পাওয়ার অ্যান্ড পলিটিক্স। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের গেস্ট হিসেবে এসেছে নান আদার দেন সুস্মিতা কর। তিনি সংখ্যালঘু অধিকার আন্দোলনের মুখপাত্র এবং ছাত্র প্রতিনিধি। কেমন আছেন সুস্মিতা? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো। তারপর নির্বাচন পরবর্তী সময়ে এবং পূর্ববর্তী সময়ে আপনার অভিজ্ঞতা যদি একটু বর্ণনা করতেন। ভাইয়া, নির্বাচনের আগে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে 18 মাস পেয়েছি এবং নির্বাচনের পরে গতকালকে শপথ গ্রহণ হলো, মঙ্গলবারে শপথ গ্রহণ হলো এবং তার পরবর্তী সময়ে আমরা আশা করছি যে পূর্ববর্তী দিনের তুলনায় ভালো দিন আসবে, সুদিন আসবে। সবাই এটাই যেমন বাকিরা আশা করছে, আমি ওইভাবেই আশা রাখছি এখন পর্যন্ত। আচ্ছা, এর মানে কি আপনি অন্তর্বর্তীকালীন সরকারে আপনাদের সংখ্যালঘু বা আপনারা কি ভালো ছিলেন না? ভাইয়া, সত্যি বলতে কি আমি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের টার্মটাকে আনতে চাইছি না। বাংলাদেশে এখন 2026 সাল, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। গত 54-55 বছরে আমরা সংখ্যালঘু সম্প্রদায় খুব একটা পরিবর্তন কোনো কিছু দেখিনি। বরাবরই আমাদের উপর বিভিন্ন ধরনের হামলা, সহিংসতা, এই সমস্ত ঘটনা ঘটে এসেছে। নিরাপত্তা এবং অধিকারের প্রসঙ্গ সবসময় থেকে, মানে প্রশ্নটা সবসময় থেকে গিয়েছিল। তো সেই কারণে আমাদের কাছে আগের সিনারিও এবং এখনকার সিনারিওতে খুব একটা পরিবর্তন আমরা পাচ্ছি না। আশা করছি দেখা যাক কি হয় সামনে। আচ্ছা, আপনার কথা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংখ্যালঘুরা কি কি প্রতিকূলতা ফেস করেছে বলে আপনি মনে করেন এবং তার সহিংসতা যদি একটু বর্ণনা করতেন। আচ্ছা ভাইয়া, প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা বলবো তখন আমাদেরকে চলে যেতে হবে জুলাইয়ে। আমাদের জুলাই আন্দোলনের পরবর্তীতেই তো হচ্ছে গণ অভ্যুত্থান ঘটে এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এখন যখন জুলাই আন্দোলন হয়, আমাদের জুলাই আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। অথচ যখন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সমন্বয়ক তালিকাটা পাবলিশ হয়, সেখানে কিন্তু কোনো সংখ্যালঘু সম্প্রদায় ছিল না। ফার্স্ট যে লিস্টটা পাবলিশ হয়েছিল। এট দ্য সেম টাইম আপনি যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কথা, অন্তর্বর্তীকালীন সরকারে 2 জন মাইনরিটি প্রতিনিধি ছিল। বিধানরঞ্জন রায় পোদ্দার আমাদের হিন্দু সম্প্রদায়ের ছিল না, একজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ছিল। অথচ কখনোই মাইনরিটি ইস্যুতে কিন্তু তাদের কোনো কথা বলতে দেখা যায়নি। তো আচ্ছা, কিন্তু এই যে সরকারটা ফর্ম করলো, এই সরকারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 জন মেম্বার অফ পার্লামেন্টে গিয়েছেন। সংখ্যালঘু থেকে যদি ধরা যায় তাহলে হিন্দু ধর্মাবলম্বীর একজন এবং অন্য ধর্মাবলম্বী থেকে একজন। না, দুজনই হিন্দু ধর্মাবলম্বী আছেন এবং হচ্ছে একজন আদিবাসী সম্প্রদায় থেকে আছেন। 2 জনের মধ্যে একজন হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়, আরেকজন নিতাই রায়চৌধুরী, আর আরেকজন আছে পার্বত্য চট্টগ্রাম থেকে। হ্যাঁ, আমার পয়েন্টটা হচ্ছে তাহলে কি পরিবর্তনটা আসলে আসলো? পরিবর্তন যদি আসতে হয় সেখানে সংসদে যাওয়ার জন্য প্রথমে মনোনয়ন দিতে হয় ভাইয়া। আপনি যখন কাউকে সংসদে পাঠানোর কথা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলই সংখ্যালঘুর এই ব্যাপারটাতে তারা হচ্ছে উদাসীন? হ্যাঁ, উদাসীন ছিল, আগেও ছিল। আমরা এই নির্বাচনে আমরা সেই জিনিসটাই দেখেছি যে তারা অবশ্যই কোনো মানে ধরনের কোনো কিছুই স্টেপ গ্রহণ করে নাই আমাদেরকে এটা দেখানোর জন্য যে না, আমরা সংখ্যালঘু বান্ধব। স্বাধীনতার এই এতগুলো বছরে, এতগুলো সরকার পরিবর্তনে কোনো সময় কি আপনারা সন্তুষ্ট ছিলেন না? বা ইটস এ ক্লিয়ার অ্যান্সার, নো। কজ মানে আপনি এই পর্যন্ত অনেকগুলো সরকার হয়েছে। প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান স্যার, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, সকল সরকারের সময় কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকটা সময় কিন্তু সংখ্যালঘু সহিংসতাটা দেখা গিয়েছে। কখনোই কিন্তু আমরা এই জিনিসটা মানে বলতে পারবো না যে না, এই সরকারের আমলে কোনো কিছুই হয়নি। সো মানে ইটস এ ক্লিয়ার অ্যান্সার, নো। আচ্ছা, পরবর্তী সময়ে যেহেতু মাত্র সরকার গঠন হয়েছে, এই সময়ে আপনি একজন সংখ্যালঘুর নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে এই সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি এবং এই সরকারের কাছে আপনি কিরকম নিরাপত্তা আশা করছেন? আচ্ছা ভাইয়া, এখানে প্রথমে বলতে হবে যে যখন একটা দেশকে পরিচালনা করার বিষয় আসে তখন কিন্তু শুধুমাত্র সরকারের উপর দায়িত্ব থাকে না।
আমাদের এমপি কিন্তু শুধুমাত্র বিএনপির নেতারা না, আমাদের কিন্তু সংসদে জামাত ইসলাম থেকেও নেতা গিয়েছে, এনসিপি থেকেও নেতা গিয়েছে, স্বতন্ত্র প্রার্থীরাও নেতা হিসেবে শপথ গ্রহণ করেছে। তো সেই দিক থেকে শুধুমাত্র সরকারি দলের উপরই কিন্তু এই দায়িত্বটা বর্তায় না, এটা হচ্ছে পুরো জাতীয় মানে নির্বাচনের পরিপ্রেক্ষিতে যেহেতু সরকার মানে গঠন হয়েছে, পুরো পার্লামেন্টের প্রত্যেকটা সংসদ সদস্যের উপরই কিন্তু আমাদের নিরাপত্তার বিষয়টা বর্তায়। এখন যখন সংখ্যালঘুর প্রসঙ্গ আসতেছে, বাংলাদেশের অনেকগুলো এলাকাতেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের মানে বিএনপির যারা সাংসদ তাদের আসনে যেমন হিন্দু প্রতিনিধি আছে, অ্যাট দ্য সেম টাইম জামাতের আসনগুলোতেও কিন্তু হিন্দু প্রতিনিধি আছে। নীলফামারী জেলার সবগুলো আসনে জামাত ইসলামের কর্মী সাংসদ হিসেবে জয়লাভ করেছে। তো সেই হিসেবে আমাদের নীলফামারীতেও হিন্দু সম্প্রদায় অনেক। তো তাহলে কি মানে ওইখানকার আমি জামাত ইসলামের সাংসদকে বলবো না যে আপনাকেও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সামনের দিনগুলো কি আশা করছি তার উপর ভিত্তি করে আপনি বলছেন যে নির্বাচন হয়েছে 2 দিন, কিন্তু কথা হইতেছে যে নির্বাচনের যে সমসাময়িক বিষয়টা, আমরা যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে বিগত বিভিন্ন সরকারের সময়, যেহেতু আমরা টিনেজার অনেকে আছি, আমরা ইউথ অনেকে আছি যারা আমরা ছোটবেলায় দেখেছি বিভিন্ন ধরনের সহিংসতা, কিন্তু সিনিয়র যারা আছে আমাদের কিন্তু এমন না যে সংসদে তরুণ নেতৃত্বে ভরপুর, এমনটা কিন্তু এবার দেখা যায়নি। সবাই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ, তো তারা কিন্তু অনেক অভিজ্ঞ। তারা না, কিন্তু স্বাধীনতার পরে এবারই মনে হয় তরুণ নেতৃত্বের সংখ্যা মেম্বার অফ পার্লামেন্টে সবচেয়ে বেশি। হ্যাঁ, তো আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন বা জাতীয়তাবাদ দল বলেন বা জাতীয় নাগরিক পার্টি বলেন বা জামাত ইসলাম বলেন, প্রত্যেকটা দল থেকে তরুণ নেতৃত্ব এবার উঠে এসেছে। হ্যাঁ, কিন্তু আমার যেটা কথা যে যেহেতু সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা তো অনেক অভিজ্ঞ, যেহেতু তারা অভিজ্ঞ তারা পূর্ববর্তী নির্বাচনগুলো দেখেছে, এবং আমাদের মতো দেশগুলোতে কিন্তু হচ্ছে মাইনরিটি খুবই সেনসিটিভ একটা ইস্যু। নির্বাচনের সময়ে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সংখ্যালঘু সহিংসতা, নারী সহিংসতা এগুলো হয়েই থাকে। স্বাধীনতার এত বছর গেল, আপনার মতামত অনুযায়ী এখনো পর্যন্ত সেরকম পরিবর্তন আসেনি না। তবে এবার যেহেতু বেশ কিছু তরুণ নেতৃত্ব, তরুণ ব্যক্তিত্ব মেম্বার অফ পার্লামেন্টে গিয়েছে, আপনি কি আশা করতে পারেন না যে এবার সংখ্যালঘুরা নিরাপদ? আমি এবারও আশা করতে পারছি না। কেন? আমি এবার আশা করতে পারছি না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মেইনলি তরুণ নেতৃত্বের মধ্যে কারা ছিল? জাতীয় নাগরিক পার্টি থেকে তরুণ নেতৃত্ব ছিল, আমাদের বিপিন ভাইয়া ছিল। তো ওনারা যারা ছিল ওনারা তো সংখ্যালঘু, বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে ইশরাকও আছেন। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে সেই হিসেবে ওনারা তো সংখ্যালঘুদেরকে মনোনয়ন দেওয়ার বিষয়ে কোনো কিছু ভাবেন নাই। আচ্ছা, এনসিপি যখন জামাত জোটের সাথে জোটে গেল তখন তো ওনারাও বলতে পারতো যে আমাদেরকে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে কিছু মনোনয়ন দেওয়া উচিত, নারী সম্প্রদায় থেকে, নারীদের থেকে কিছু মনোনয়ন দেওয়া উচিত। এনসিপি যখন নিজেই হইতেছে নিজেদের দল থেকে কোনো প্রার্থী দিতে পারছে না সংখ্যালঘু সম্প্রদায়ের নারী সমাজ থেকে, তো তাহলে আমরা এটা কিভাবে বলবো যে তরুণরা আশায় পরিবর্তন চলে আসবে? আমি নিজে ভাইয়া খুব আই এম বিং ভেরি অনেস্ট, আমি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসেছিলাম নির্বাচনের আগে এবং তফসিল ঘোষণারও আগে। আমি ওনাদেরকে বলেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রায় 84-84টা আসনের মতো আছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট একটা ম্যাটার করতেছে, যে এমপি কে হবে সেটা নির্ভর করে। তো এই যে এতগুলো আসন আছে তার মধ্যে থেকে মানে সেই সাপোর্টটা কিন্তু যে কোনো রাজনৈতিক দলের জন্য একটা বড় ব্যাপার। যেমন আমি আপনাকে বললাম নীলফামারীতে সবগুলো আসন জামাত পেয়েছে, তার মানে কি হিন্দু ভোটগুলো কিন্তু সব জামাতের উপর পড়েছে। তো এট দ্য সেম টাইম বিএনপি যে এতগুলো আসন পেয়েছে সেখানেও হিন্দু ভোটের কারণেই পেয়েছে, না হলে কিন্তু পেত না। তো সেই কারণে যে হিন্দু ভোটগুলো যে বিভিন্ন দলের মধ্যে ভাগ হইতেছে, তাহলে এখন আর হিন্দু কোনো নির্দিষ্ট দলের কিন্তু ভোট ব্যাংক না। তো হিন্দু সম্প্রদায়ের দায়িত্ব কিন্তু এখন সকলের, এটা যেমন একটা বিষয়, ঠিক সেইভাবে প্রত্যেকটা দলের উচিত ছিল যে মানে নিজ 300টা আসন থেকে অন্তত 10% আসন মাইনরিটিকে ছেড়ে দেওয়া। আপনি এনসিপির কথা যেমন বললেন, তারা তো মাত্র 30টি আসনে মনে হয় এবার ভোটের লড়াই করেছে। এর সাথেও কিন্তু জামাত ইসলাম এবং জোটে যাওয়ার আগে ভাইয়া, জোটে যাওয়ার আগে কিন্তু এনসিপি প্রায় 150 জনের একটা তালিকা পাবলিশ করেছিল। 150 জনের একটা তালিকা পাবলিশ করেছিল, সেখানে 754 জন সম্ভবত, সেখানে 6 থেকে 7 জন ইতে ছিল এই কি বলে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের যে 7 জন ছিল
যখন জোট হয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি কিন্তু তাদের সাথে ছিল না। একজনই সম্ভবত ছিল মৌলভীবাজারের প্রীতম দাস দাদা, উনি ছাড়া কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি এখন আর এনসিপির সাথে ডিরেক্টলি কাজ করছে না, কারণ জামাতের সাথে জোটটা অনেকেই পজিটিভলি নেয়নি। আচ্ছা আচ্ছা। তো সেই কারণে তখন ওনারা ভাবতে পারতো যে হচ্ছে 30টা আসন যদি স্যাক্রিফাইসও করা যাইতো, হিন্দু সম্প্রদায়কে দিয়ে দেওয়া যাইতো মনোনয়নটা, তো সেক্ষেত্রে হয়তো বা ওনারাও হিন্দু সাপোর্ট গুলো পেতো, এনসিপির এমপি আরো বাড়ার আচ্ছা, সম্ভাবনা। আপনি মেনশন করলেন যে জামাত ইসলামের সাথে যখন জোট হলো তখন অনেকেই সেটা ভালোভাবে নেয়নি, কিন্তু এবার জামাত ইসলাম থেকেও কিন্তু একজন হিন্দু নেতা মেম্বার অফ পার্লামেন্টের জন্য হচ্ছে মনোনয়ন হয়েছিল, কৃষ্ণ নন্দী। তো সে বিষয়ে কিন্তু একটা চেঞ্জ কি আপনি দেখতে পাচ্ছেন? সেই বিষয়ে আমি চেঞ্জটা দেখতে পেতাম যদি আপনি আমাকে বলতে পারতেন যে কৃষ্ণ নন্দী মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। কৃষ্ণ নন্দী এমন একটা আসন থেকে দাঁড়িয়েছিল যেখানে শুধুমাত্র হিন্দু ভোটের উপরেই উনি এমপি হতে পারতো, কারণ ওইখানে বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে, ভোটারদের মধ্যে জাস্ট 70% বলতে পারেন আপনি হিন্দুই। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র হিন্দুরা ভোট দিলেই উনি এমপি। আচ্ছা, তো সেই হিসেবে উনি শুধুমাত্র, আমি বলবো এভাবে ডিরেক্টলি, আমি জানি না কে কিভাবে নিবে, আমার মানে বলতে কোনো সমস্যা নেই, উনি জামাত ইসলাম থেকে মনোনয়ন নিয়েছে দেখে উনি নিজের আসন থেকে এবং এতগুলো হিন্দু ভোট থাকার পরেও উনি সেখান থেকে এমপি হতে পারে নাই, কারণ বরাবরই আমরা মেনে আসছি যে জামাত যুদ্ধবিরোধী শক্তি এবং যুদ্ধবিরোধী শক্তির সাথে সংখ্যালঘু সম্প্রদায় খুব একটা থাকে না, আমি দেখিনি এখন পর্যন্ত। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই যে পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক পরবর্তী সময়ে বা মানে এই যে আমরা নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক অবস্থান বা সামাজিক অবস্থান কিরূপ পরিবর্তন বা একজন তরুণ নেতৃত্ব হিসেবে আসলে কি আশা করছেন রাজনীতিবিদদের কাছে, বিরোধী দলের কাছে এবং সরকারি দলের কাছে? সরকারি দলের কাছে আশা করব যে তারা বিরোধী দলের কনসার্ন নিক যে কোনো বিষয়ে কাজ করার সময়, কারণ বিভিন্ন কোনো দেশই মানে বিরোধী দলকে একদম বিরোধী করে রেখে খুব একটা বেশি এগোতে পারে নাই। যদি মানে আমাদের নিজেদের দেশের পক্ষে দেখতে হয়, আমি জানি না অনেকেই আমার কথার সাথে বিরোধিতা করতে পারে, আপনি নিজেও করতে পারেন ভাইয়া। আমার মনে হয় যে আমি এই আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, শেখ হাসিনা আমাদের এক্স মিনিস্টার, উনি যদি হচ্ছে 3টা টার্মে প্রাইম মিনিস্টার হয়েছেন, উনি যদি কোনো একটা টার্মে নিজের ক্ষমতাটা ছেড়ে দিত তাহলে কিন্তু ওনাকে এইভাবে করে মানে সরে যেতে হতো না, মানে দেশ ত্যাগ করতে হতো না। কারণ সেক্ষেত্রে আমাদের যে গণভোটে আমরা সবাই হ্যাঁ ভোট দিলাম, এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে যে কোন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি সংসদে থাকতে পারবেন না বা বাংলাদেশে সে প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন বা এটাকে আপনি কি মনে করছেন? আমার মনে হয় যে গণভোটের মধ্যে যে জুলাই সংস্কারের মানে জুলাই সনদ সংস্কারের যে বিষয়টা ছিল, সংবিধান সংস্কারের যে বিষয়গুলো ছিল, সেখানে এই একটা পয়েন্টই খুব মানে মানুষকে অ্যাট্রাক্ট করেছে। এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষের বিষয়টি এই দুইটা বিষয় ছাড়া মানুষের ওইভাবে কিন্তু কোনো কিছু অ্যাট্রাক্ট করে নাই। কারণ মানে আমি সত্যি কথা বলতে আমি কিন্তু হচ্ছে ভাইয়া এই 1971-এর মুক্তিযুদ্ধকে কোনো কিছুদের রিপ্লেসমেন্টের পক্ষে না। আচ্ছা, 71-এর মুক্তিযুদ্ধ এটা আমাদের নিজেদের রুট, আমাদের শেকড়, তো এটাকে আমরা কোনো কিছু দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি না। তো সে কারণে মুক্তিযুদ্ধ মানে আপনি 72-এর সংবিধানকে কোনোভাবে রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন? 72-এর সংবিধানকে পুরোটা রিপ্লেসমেন্টের তো দরকার নেই, আমরা চাচ্ছি যে কতটুকু চাচ্ছেন স্পেসিফিক্যালি? আমরা তো সংশোধনীতে যাই, এখন পর্যন্ত তো 16-17টা সংশোধন হয়েছে সংবিধানের পার্লামেন্টের প্রস্তাবনার মাধ্যমে। তো সেই হিসেবে এই যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, দেন হচ্ছে এই প্রস্তাবনাগুলো বিরোধী দল থেকে ওঠানো হোক, সংসদে পাশ করানো হোক, যে এবং তখন বলা হোক যে গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে কি তাহলে এটা পাশ করানো হলো না নাকি? গণভোটের হ্যাঁ মানে গণভোটের যে কথাটা আপনি বললেন সেখানে তো এখন সরকারি দল সরাসরি অস্বীকার করছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা দেখছি তো তাহলে আমার কথা হইতেছে যে বিএনপি তাহলে এই ভোটের আগে কেন সব জায়গায় গণভোটের প্রচারণা করলো? আচ্ছা, এটা হচ্ছে আমার মনে হয় এর পরবর্তীতে যদি এই চেয়ারে কোনো বিএনপির সাংসদ আসে তাকে জিজ্ঞেস করবেন, বা বিএনপির যদি কোনো নেতা আসে তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনারা গণভোট বলছেন যে গণভোটের কোনো এক্সিস্টেন্স নাই সংবিধানে, তাহলে আপনারা কেন গণভোটের প্রচারণাটা করেছেন? আচ্ছা, আপনাদেরও তো দরকার ছিল না গণভোটের প্রচার করা। ইভেন শুধু এটা না, ছাত্র দলের অনেক নেতা, যুব দলের অনেক নেতা, পার্টিকুলারলি তারেক রহমান স্যার নিজে, আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, আমি এভাবে নাম ধরে বলতেছি, মানে হ্যাঁ
আন্ডারস্ট্যান্ডেবল। তো সেই কারণে হচ্ছে স্যার ওনারা নিজেরাও সরাসরি বলেছেন যে আমরা গণভোটে কখনোই না এর পক্ষে ছিলাম না। ঠিক আছে, তার মানে ওনারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ছিল, এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে তখনই থাকবে যখন ওনারা গণভোটটাকে একসেপ্ট করতেছে। তো নির্বাচনের আগে গণভোটটাকে একসেপ্ট করে নির্বাচনের পরে পাল্টি খাওয়াটা, এটা মানে ডাবল স্ট্যান্ডার্ড একটা শো করলো, নাথিং আচ্ছা। এলস। এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামীও কিন্তু হচ্ছে খুব একটা বড় স্ট্যান্ড নিতে পারলো না, কারণ হচ্ছে আমরা শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত এনসিপির বিভিন্ন নেতা এবং জামাত ইসলামকে বলতে শুনেছিলাম যে যদি গণভোটকে না মান্যতা দেওয়া হয় তাহলে ওনারা শপথ গ্রহণ বয়কট করবে। সেখানে আমরা কিন্তু কাউকে বয়কট করতে দেখি নাই। ওনারা কিন্তু বয়কটের মাধ্যমে একটা প্রতিবাদ করতে পারতো যদি ওনারা জুলাইটাকে এতটা ওন করতো। আচ্ছা, এই পুরো ব্যাপারটা কি আপনার রাজনৈতিক দর কষাকষি বলে মনে হয় কিনা, অথবা মানে এই পুরো ব্যাপারটাই কি আসলে মানে আগে থেকেই পরিকল্পনাকৃত বলে মনে হয়? এটা আমার মনে হয় এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে তারাও এই কথাই বলবে। আচ্ছা, কারণ হচ্ছে মানে আমরা একরকম ভাবে ভেবে ভোট দিতে গিয়েছি অনেকেই, আবার হচ্ছে আপনি কি ভোট নিয়ে সন্তুষ্ট? আমি তো নিজেই ভোট দেইনি। আচ্ছা, কেন ভোট দেননি? আমি প্রায় 17 বছর পরে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত জীবনদশা একটা ভোটও দেইনি। আগে ভোট দিতাম না কারণ ভোট দেওয়ার প্রয়োজন পড়তো না। আচ্ছা, আর এবার ভোট দেইনি কারণ হচ্ছে নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর সহিংসতা হয়েছে, এবং আমার কথা ছিল যে যেহেতু আমরা বলেছি যে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং নির্বাচনের আগে এবং পরে, আমি প্রথমে আপনাকে যেটা বললাম যে নির্বাচনের আগে এবং পরে যেহেতু সংখ্যালঘু সহিংসতা হবে বা নারী সহিংসতা হবে, এই জিনিসগুলো যখন আমরা জানি, তখন রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, ওনারা কেন গুরুত্বপূর্ণ কোনো স্টেপ নিল না? ওনারা যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তারা 300 আসনে মনোনয়ন দিচ্ছে। এনসিপিও তো নতুন দল হিসেবে জোটে যাওয়ার আগে 150টা আসনে মনোনয়ন দিচ্ছে, মানে কি তাদের 150টা এরিয়াতে কিন্তু কর্মী আছে। তো তারা প্রত্যেকটা জেলায় জেলায় কেন মনিটরিং সেল দিল না নিজের দায়িত্বে? শুধু তাই নয়, যখন যখন সহিংসতা গুলো হলো তখন তাদের সেই নেতা কর্মীরা সেখানে কেন ছুটে গেল না? এটা কিন্তু তাদের একটা নির্বাচনী প্রচারণাও হইতে পারতো যে হচ্ছে দেখেন আমরা হচ্ছে সংখ্যালঘুদের সাথে আছি, তখন কিন্তু আমরা ভরসা পেতাম যে এই দল আমাদের সাথে আছে। আপনি কি তরুণ নেতৃত্ব হওয়ার কারণে আপনার কি এনসিপির প্রতি এক্সপেকটেশনস অনেক বেশি ছিল? এখন নাই না, আমি এখন মানে ধরে নিয়েছি যে রাজনৈতিক দল মানে সব রসুনের মতো, সবার গোড়াটা এক জায়গাতেই, সবাই সকল কিছু পলিটিক্যাল সেন্সেই ভাবে, এবং অনেকেই বলে যে আবেগ দিয়ে রাজনীতি হয় না, বাট আমি মনে করি আবেগ ছাড়াও রাজনীতি হয় না, কারণ মানুষ যে ভোট দেয় মানুষ আবেগের তাড়নাতেই ভোট দেয়। ঢাকা 8 আসন ভাইয়া, ঢাকা 8 আসনে, হ্যাঁ আমরা সবাই জানি, হ্যাঁ ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়া এত ভালো ফাইট দিতে পেরেছে একটাই কারণে, সেটা হচ্ছে ওসমান হাদি ভাইয়া। ঢাকা 9 আসনে তাসনিম জাহরা আপু এত ভালো ফাইট দিতে পেরেছে একটাই কারণে, উনি মানুষের কাছে গিয়েছে প্রত্যেকটা, এবং হামিদ ভাই ওইখানে কিন্তু আমার ঢাকা 9 আসনে একটা, তো ওনাদের দুজনের মধ্যে কিন্তু একটা ভালো ফাইট হয়েছে। ফাইটটা হওয়ার কারণটা কি ছিল? সেই মানে ওনারা মানুষের ইমোশনটাকে টাচ করতে পারছে। তো সেই দিক থেকে ইভেন ঢাকা 11 আসন নাহিদ ইসলাম ভাইয়া, ওনাকে মানুষ কেন ভোট দিয়েছে? কারণ হচ্ছে জুলাইয়ের মানেই হইতেছে জুলাইয়ের সবাই আটক হয়েছিল, বাট নাহিদ ভাইয়ের ছবি কিন্তু ভাইরাল হয়েছিল, উনি কি পরিমাণ টর্চার্ড হয়েছে সেই মানে ওই সবাই, আমার মনে হয় ওই ছবিগুলো মনে করে সবাই ওনাকে ভোটটা দিয়েছে। তারেক রহমানকে কেন ভোট দিয়েছে? উনি এতদিন দেশের বাইরে ছিল, উনি দেশেই ঢুকতে পারে না, সিম্প্যাথি কাজ করেছে, মানুষের ইমোশন কাজ করেছে, দেখেই কিন্তু মানুষ ভোট দিয়েছে। তো সেই কারণে কিন্তু ইমোশন ছাড়া পলিটিক্স হয় না,